নমস্কার, ওয়েলকাম টু দিনভর 24। দিনভর 24 নিয়ে আমি মৌসুমী আজকে সরাসরি চলে এসেছি 24 আওয়ার্স টিভি পর্দায় এবং আমার সঙ্গে রয়েছেন গেস্ট অফ অনার ডক্টর অমরেশ দত্ত। দিনভর 24 সেই সমস্ত সাকসেসফুল এন্টারপ্রেনিউরসদের নিয়ে কথা বলে যারা তাদের দীর্ঘ জীবন স্ট্রাগল জার্নি এবং সাকসেসের মাধ্যমে আজকে সাফল্যের শিখরে পৌঁছিয়েছেন। নমস্কার ডক্টর দত্ত, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। সরাসরি আজকে জানতে চাইবো যে আপনার স্কুলিং, তারপর আপব্রিঙ্গিং এবং তারপরে এই যে বিজনেসের সিদ্ধান্ত এবং সেটাকে নিয়ে এগিয়ে চলা এবং নিজের অর্গানাইজেশনকে আজকে প্রতিষ্ঠিত করা, শুধু তাই নয় আপনার সুযোগ্য পুত্র আজকে আপনার এই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি যত সম্ভব আমার মনে পড়ছে 71 সাল 71 সালে যখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় তখন আমাদের এখানে মোড়ের উপরে একটা বিএসএফ এর ক্যাম্প, রিসেপশন ক্যাম্প তৈরি করি আমরা। সেটা আরএসএস এর প্রচারক বংশীলাল সোনির নেতৃত্বে জেলা সমাহর্তা ডিএম উনি আমাদের ফান্ডটা দেন। আমরা সমস্ত মিলিটারিদের রিসেপশন করি, চা কফি চকলেট খাওয়ানোর ব্যবস্থা করি। সেইখান থেকে আমার যাত্রা শুরু হয়। তারপরে 72 সালে সঙ্গে ট্রেনিং হয়, সেটাকে বলে অফিসার ট্রেনিং ক্যাম্প, ওটিসি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং পরে থার্ড ইয়ার হয়। এই করার পরেই আমরা 75-এর এমার্জেন্সি মুভমেন্ট শুরু করি। এমার্জেন্সিতে আমার ভূমিকা, সঙ্গের তরফে আমাদের অনেক গোপনে কাজ করতে হয়েছে, কাজ শিখতে হয়েছে। দীর্ঘ 19 মাস এমার্জেন্সি পিরিয়ড লুকিয়ে কাটিয়ে সাকসেসফুল জায়গায় যেতে হয়েছে। তারপরেই লোকসভা ভোট এসছে আমাদের এইখানে। সেই সময় লোকসভায় ভোটে প্রণব মুখার্জি দাঁড়িয়েছিলেন, আর আমাদের জোয়ারদার বাবু প্রণব মুখার্জিকে হারিয়ে জিতেছিলেন। সেইখান থেকে আমার রাজনীতি শুরু। 80 সালে যখন বোম্বেতে বিজেপির অধিবেশন হয়, সেই অধিবেশনে আমার ডাক পড়ে, আমি সেই অধিবেশনে গেছিলাম। তারপরে দীর্ঘদিন থেকে আমি সঙ্ঘের স্বয়ংসেবক আর ব্যক্তিগত জীবনে বিজেপির সমর্থক। ন্যাচারালি আমাকে পশ্চিমবাংলায় খুব বিরোধের সঙ্গে কাজ করতে হয়েছে। আমি 1980 সালে বিএনসিসিআই, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার হই ও তাদের একটা এন্টারপ্রেনারশিপ ছিল। সেইখানে আমাদের প্রফেসর ডিফি নাগ আমাদের ট্রেনিং দেন। সেইখান থেকে আমি অনুপ্রাণিত হই যে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব। সেই সময় আমি একটা ছোট্টখানো মিলও তৈরি করি। মিলটা আমার সাকসেসফুল হয়, সুন্দরভাবে চলে। তারপরেই আমাদের পশ্চিমবাংলায় আসে শিক্ষা জগতের বন্যা। বিভিন্ন নার্সারি স্কুল তৈরি হয়। আমারও সেই সময় একটা নার্সারি স্কুল তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সুযোগটা আমার সংগঠন নিয়েছিল। আমরা এখানে প্রায় 3 বিঘার উপরে একটা সরস্বতী শিশু মন্দির তৈরি করতে পেরেছিলাম। এখন যার ভ্যালু প্রচুর, অনেক দাম, 40-50 কোটি টাকা। সেই সময় সেই সরস্বতী শিশু মন্দিরের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একটু পার্ট আমার আছেই। তার পরবর্তী স্কুলে আরও কয়েকটা স্কুল আমি তৈরি করেছি। আমার জীবনে 83-84তে হাই স্কুলও তৈরি হয়েছে। আমি সর্বপ্রথম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে একদিন চাকরি করি। আমার চাকরি ভালো লাগেনি, আমি সেখান থেকে ফিরে এসেছি। তারপরে আমাকে কন্টিনেন্টাল কমার্শিয়াল কোম্পানির 2 ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া হয়। আমি মাঝখানে কাজ করেও সেখানেও আমাকে ভালো লাগেনি। আমি তারপরে ব্যবসার পথে যাই, কন্ট্রাক্টরি ব্যবসা করি। তারপরে দীর্ঘ সময় পার হওয়ার পরে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত। বিশেষ করে আমি, আপনারা যদি এটা খারাপভাবে না নেন সেটা বলি, আমি বাবরি মসজিদ যখন অ্যাকশন কমিটি তৈরি হয় সেই কমিটিতে আমি ছিলাম। সেই সময় আমি প্রায় 10খানা জেল পেরিয়ে
অযোধ্যা পৌঁছিয়েছিলাম। পৌঁছিয়ে সেই বাবরি মসজিদ বদলে ধ্বংস করে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা করে এসছি, সেটা আমি খুব গর্বিত। আর সেইখানে আমাদের প্রায় 28 জন মারা গেছে, তার মধ্যে আমাদের বাঙালি 2 জন ছিল আমাদেরই বন্ধু, শরৎ কোঠারি, রাম কোঠারি। সেইখান থেকেও আমি একটা অনুপ্রাণিত হয়েছি। তারপরেই 72, 92, 93, 94 এইসব বিভিন্ন পলিটিক্যালের সঙ্গে যুক্ত। ছেলে 95 জন্ম হয়, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে ছেলেকে ভালো একটা জায়গায় নিয়ে যাব। অনেক কষ্ট করেছি, অনেক জীবনের কেস খেতে হয়েছে, অনেক কিছু করার পরে আমি ছেলেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি সে কষ্ট করেই হয়েছে। ছেলেকে ঠিকমতো অর্থ জোগানো একটু কঠিন ছিল আমার। সে সময় ব্যবসা 4-5টা ব্যবসা ছিল, সমস্ত ব্যবসায়ী অসুবিধা হয়েছিল, কিন্তু আমাকে লটা খুব হেল্পফুল করেছিল। তখন আমি ডেলি 500-700 টাকা যে রোজগার করি, সেই রোজগার থেকে আমি তার ছেলেকে খুব কষ্ট করে ওটা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হলো। তারপরে ছেলে কলকাতায় এসে MBA করলো। তারপরে যাদবপুর থেকে আর্কিটেক্ট ডিজাইন সমস্ত কমপ্লিট করলো। তারপরে PhD করলো, এখন সেকেন্ড PhDর জন্য তৈরি হচ্ছে। এইভাবে হওয়ার পরে হঠাৎ ও জিনিয়াস কোম্পানিতে চাকরি করতো। তো প্যান্ডামিক সিচুয়েশনে ওনাদের চাকরির বেতনটা এতই কমে গেল যে তখন বাড়ি ফিরে এলো। হঠাৎ তখন আমার একটা বাড়িতে ওয়াইফ অসুস্থ, 21 ফেব্রুয়ারি মাসে ওয়াইফ এক্সপায়ার হয়ে গেল। তারপরে ছেলে এই দীর্ঘ 10 বছর বাইরে থাকার পরে আর যেতে চাইলো না, বললো বাবা তোমার এইসব জমিতে আছে, আমি এইসব জমিতে আমি কিছু করব, শিক্ষা। এই তার অনুপ্রেরণা। সেইখান থেকে আমি ওকে দিল্লি নিয়ে গেলাম। দিল্লিতে আমাদের নাম শুনে থাকবেন, সংবিধান সংশোধন করেছিলেন লক্ষ্মীনারায়ণ ভালা, মাননীয় লক্ষ্মীনারায়ণ ভালা, ওনার অনুপ্রেরণায়। তারপরে আমাদের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিছু হচ্ছে ডক্টর দত্ত। আমি যথারীতি RTDF সুযোগ পেলাম। বলুন বলুন বলবো। হ্যালো, আপনি বলুন। হ্যালো। তো সরাসরি আমরা জানতে চাইবো যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যাদের মধ্যে ইচ্ছে রয়েছে এবং ফান্ডিং করার মতো ক্যাপাবিলিটিও রয়েছে, কিন্তু মানুষের মধ্যে নেগেটিভিটি বা ফিয়ার অফ ফেইলিয়ারের কারণে তারা এগোতে ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শুনে নেব। এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন হ্যাঁ, উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের ব্যবসা শুরু করতে চলেছেন, আপনারা তাদের উদ্দেশ্যে একটা মাইলস্টোন বা উদাহরণ হিসেবে কাজ করছেন। তো যারা ফিয়ার অফ ফেইলিয়ার বা নেগেটিভিটি ফ্যাক্টরের কারণে এগোতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার মানে প্রচন্ড দম, প্রচন্ড সাহস, প্রচন্ড সাহসিকতার সঙ্গে থাকে, তাহলেই এগোবেন। না এই বিরোধে
যাবে। এটা আমাদের দেশে বিশেষ করে বেঙ্গলে এত নেগেটিভিটি, সেই নেগেটিভটাকে করা খুব কঠিন। যেমন একটা ছোট্ট একটা গল্প বলি, একটা বালতির মধ্যে যদি কাঁকড়াকে রেখে দেওয়া হয়, সে কাঁকড়া যেমন একটা কাঁকড়া কাউকে উপরে উঠতে দেয় না, ঠিক সেরকম একটা উদাহরণ বাঙালিদের মধ্যে এই প্রবণতা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। বাঙালিদের মধ্যে এই প্রবণতা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, সেটাকে আপনি কিভাবে ডিল করেছেন বা সেটাকে আপনি কিভাবে কাটিয়ে উঠেছেন? অন্য কোনো রাজ্য তারা কিন্তু প্রচন্ড হেল্প করে, সেখানে কিন্তু নেগেটিভ থাকলেও সেখানে পজিটিভ হয়ে যায়, পজিটিভে কাজ করা সম্ভব হয়। যেমন আপনাকে বলি, আজ ভারতবর্ষে 200 ইউনিভার্সিটি দিয়েছে প্রধানমন্ত্রী, তার আপনার নিজস্ব অর্গানাইজেশন সম্পর্কে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, এবং কত সালে আপনি এটা প্রতিষ্ঠা করেন? আপনার নিজস্ব প্রতিষ্ঠান সম্পর্কে। খুব কষ্টের মধ্যে কাটিয়ে উঠেছি, এখনো খুব কষ্টের মধ্যে আছি, এখনো আমার ঘাড়ে কেস। সুতরাং এখানে আমাকে পকেটে ভরে নেবে এরকম ধরনের ক্যাপিটালিস্ট প্রচুর আছে, কিন্তু এই ভালো কাজ করার মানসিকতা তাই বিরল, ভালো কাজ না। আমি একটু বলি, বললে আপনারা একটু পাবেন। শুনে নেব আপনার বক্তব্য। আমি 20 বলুন, আমরা পাচ্ছি। আমার নিজের যেটা ইউনিভার্সিটি হচ্ছে সেটা 7.5 বিঘা একটা তৈরি বছর আর কলকাতায় গিয়ে বা শিলিগুড়িতে গিয়ে যে ফেস করে, সেইটা এখানে লোকালে বসে সে এই মুহূর্তে আমরা স্টুডিও থেকে সরাসরি ভার্চুয়ালি কানেক্টেড রয়েছি ডক্টর অমরেশ দত্তর সঙ্গে, ডিন অফ রাধা কানয় রেনু ইনস্টিটিউট অফ বিজনেস, ম্যাগেন্টা। যোগাযোগ করুন অ্যাডমিশনের জন্য 9614979817 এই নাম্বারে। দিনভর 24-এ আমরা আলোচনা করি সাকসেসফুল বিজনেস পার্সন এবং এন্টারপ্রেনিউরদের সঙ্গে, যারা গ্রাসরুট লেভেল থেকে নিজেদের জার্নি শুরু করেন এবং স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আজকে নিজেদেরকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিয়েছেন। সেরকমই একজন সাকসেসফুল বিজনেস পার্সন ডক্টর অমরেশ দত্তর সঙ্গে আমরা কথা বলে নিলাম, দেখে নিলাম এবং শুনে নিলাম তার জার্নি। এন্টারপ্রেনিউরশিপ জার্নি বা ভেঞ্চার কখনোই সহজ নয়, অনেকগুলো বাধা পেরিয়ে কিভাবে তিনি সাকসেসফুল হয়েছেন সেটাই তুলে ধরলাম শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়।